তোমরা যা ভালো মনে করো, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করো না। সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিকতা এখন আমার নেই। আতার রহমান মেয়ের কথা শুনে খুশি হলেন। স্বামী স্ত্রী উঠে গেলেও দুজনের মাঝে টোকাটুকি লেগে গেল। পরদিন ফাবিহার ফুফুর ননাসের পরিবার আসলো। তারাও বিকেলে চলে গেলেন আর ফাবিহার বাবা মাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ফাবিহা আরো কিছুদিন থাকুক। বাড়ি আসার দুদিন পরই চমকিত হলেন ফাবিহার বাবা মা। শাবাব তাদের বাড়িতে এসে ফাবিহার খবর জানতে চাইল, সে কোথায়। আতার রহমান সোজা সাপটা জবাব দিলেন, বিয়ে দিয়ে দিয়েছি। শাবাব কপাল কুঁচকে পরক্ষণেই মৃদু হেসে বলল, বিয়ে দিলেন আর কেউ জানলো না? কেউ যাতে না জানে, আমার মেয়ের বিয়ে ভাঙতে না পারে সেজন্যই লুকিয়ে বিয়ে দিয়েছি। আপনা আপনি শাবাবের চোয়াল শক্ত হয়ে গেল। শাপার রাগ দেখিয়ে বলল, ও শ্বশুর বাড়ি কোথায়? তোমাকে কেন বলবো? বলতে হবে না। বলে শাবাব বেরিয়ে গেল। রাস্তায় নামতে এক টুকরো ইটের সাথে হোঁচট খেল। রাগ চেপে গেল আরো, লাথি মারল ইটের টুকরোয়। হুরাইন আর তাসিনের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। তাসিন সব ঠিক করতে চাইলেও হুরাইন ঠিক করার চেষ্টা করছে না। সেদিন তাসিন নরম হয়ে কাছে যাওয়ার চেষ্টা করলো, বুঝানোর চেষ্টা করলো। হুরাইন ভাবলো তাসিন তার সাথে ঘনিষ্ঠ হতে চায়। সে নিজের কাপড়ে হাত দিয়ে আঁচল ফেলতে গিয়ে বলল, আপনাকে বাধা দেওয়ার শক্তি বা অধিকার কোনটাই আল্লাহ আমাকে দেননি। আপনি আপনার অধিকার নিতে পারেন, তবে সত্যি বলছি আমি আপনাকে এখন আর মন থেকে গ্রহণ করতে পারছি না। থমকে গেল তাসিন। তার প্রচন্ড রাগ হলো, সাথে কষ্ট পেল। প্রথমত ঘনিষ্ঠ হওয়া তার উদ্দেশ্য ছিল না, যা তার রাগ বাড়িয়েছে। দ্বিতীয়ত তাকে মন থেকে মানতে না পারার ব্যাপারটা পীড়া দিচ্ছে তাকে। রাগ আর কষ্ট থেকে হুরাইনকে আর বুঝানোর চেষ্টা করেনি সে। যেভাবে চলছে চলুক, দুজনের মাঝে প্রয়োজন ছাড়া কথাও হচ্ছে না। আজ তাসিনের ভাই বাড়ি ফিরেছে। ভাইয়ের বিয়ের সময় তার পরীক্ষা ছিল। পরীক্ষার পর বন্ধুদের সাথে ট্যুর দিয়েছে। তারপর আবার ক্লাস শুরু হয়ে গিয়েছে, তাই আর বাড়ি আসা হয়নি। এখন বাড়ি এসেছে। তামিম বাড়ি আসাই হুরাইন এখন ঘর ছেড়ে বের হয় না। ভালোভাবে দেখে শুনে রান্নার কাজকর্ম সারতে আসে। যত জলদি করা যায় সে ঘরে চলে আসে। হুরাইনের মাঝেই পরিবর্তন দেখে সাজেদা খেক করে উঠেছেন। দুদিন যাবৎ কাজ নিয়ে চোরাচুরি দেখছেন তিনি। ঘরে বসে থাকে সারাদিন। তামিম তো গত রাতে বলেই ফেলল, ভাবি কি আমার বাড়ি আসা পছন্দ করছে না? দেখাও করলো না, কথাও বললো না। বউ অসুস্থ বলে সাজেদা সব ধামাচাপা দিলেন। আজ রান্না করতে এসে কথা দিয়ে হুরাইনের টুটি চেপে ধরলেন। হুরাইন বলল, আম্মা, তিনি আমার দেবর, আমি কিভাবে তার সামনে যাই? সেজন্যই দ্রুত কাজকর্ম সেরে ঘরে ঢুকে যাই। দেবর তো কি হয়েছে, সে তোমার স্বামীর ছোট ভাই, তোমারও ছোট ভাই। একটু কথা বললে তো আর জাত যাবে না? নাকি তুমি আমার ছেলের বাড়ি আসা পছন্দ করছো না? এটা ওনার বাবার বাড়ি, আমি কেন ওনার আশা নিয়ে ঝামেলা করব আম্মা? আমরা ছোট ভাই বোন বলে সামনে গেলেও ইসলামে তা জায়েজ নেই। সাজেদা যেন অবুঝ নারী হয়ে গেলেন। তিনি এক রোখা ভাবে বললেন, আজ ঘরে যাওয়া চলবে না, সবাইকে দাঁড়িয়ে খাবার দেবে তুমি। হুরাইন কথা বলল না, সে চুপচাপ কাজ করে গেল। দুপুরে সকলে খাবার টেবিলে। তাসিন অফিসে আছে। হুরাইন নিচে নামছে না। সাজেদা কয়েকবার গলা ছেড়ে রাখলেন। হুরাইন সাড়া দিচ্ছে না, তার দরজা বন্ধ। সে জায়নামাজে পড়ে আছে। সকল ফিতনা থেকে সে মুক্তি চাইল, নামাজ বন্ধ দিচ্ছে না। সাজেদা কতক্ষণ চিল্লাভাল্লা করে দরজা বন্ধ দেখে গজগজ করতে করতে নিজেই খাবার বেড়ে দিলেন সবাইকে। তামিম তো আর এতদিন বাড়ি ছিল না, সে কিছুই জানে না। ভাবলো ঘরে হয়তো ভাবির সাথে সবার ঝামেলা চলছে। সে বিরক্ত হয়ে বলল, এইসব কি হচ্ছে ঘরে? তাসিনের বাবা এতক্ষণ চুপচাপ স্ত্রীর কাণ্ড কারখানা দেখে গেলেও এবার মুখ খুললেন। তোমরা তো কিছুই মানো না। মেয়েটাকে তো তার দিন পালন করতে বাধা দিচ্ছ, সে সঠিক কাজই করছে। সাজেদা এবার হুরাইনকে ছেড়ে স্বামীর উপর জড়াও হলেন। তাসিনের বাবা চুপ করে শুনে গেলেন। কথা বলে তর্কে জড়ানোর মতন বোকামি তিনি করলেন না। তাসিন বাড়িতে ঢোকার পরেই তাকে আগলে ধরলেন সাজেদা। হুরাইন কি কি করেছে সব জানালেন। তাসিন কাউকে কিছু না বলে দরজার সামনে এসে নক করলো। দরজা খুলে দাও। তাসিনের গলা শুনে হুরাইন দরজা খুলে দিল। অফিসের পোশাক পরিবর্তন করে ফ্রেশ হয়ে শান্ত হয়ে বসলো তাসিন। ক্লান্ত স্বরে জিজ্ঞেস করলো, বাসায় কি হয়েছে? হুরাইন স্বাভাবিক গলায় বলল,
আপনার ভাইয়ের সামনে যায়নি কেন সেটা নিয়েই আম্মা রেগে আছেন। তাসিন ওভাবেই বলল। গিয়ে ওকে খাবারটা দিয়ে চলে আসলেই পারতে, ও তোমার ছোট ভাইয়ের মতো। হুরাইন রেগে গিয়ে বললেন, আপনি কোন ব্যাপারে সিরিয়াস বলতে পারেন? নিজের পরিবর্তন হবেন না, আমাকেও বহাল থাকতে দিচ্ছেন না। ছোট ভাই মনে করলেই তো হলো না, তার সাথে আমার দেখা দেয়া জায়েজ নেই। তিনি নন মারহাম পুরুষ আমার জন্য, দেবর মৃত্যু সমতুল্য। তাসিন বলল, আচ্ছা, আমরা যেটায় ভয় পাচ্ছি ও কিন্তু তেমন না। তোমার দিকে নজর দেওয়ার মতো কাজ ও করবে না। তাছাড়া সেই সাহস ওর নেই। ও জানে আমি ওকে কি করতে পারি। হুরাইনের আর কথা বলতে ইচ্ছে করছে না, তবু বলল, ফিতনার জন্য স্বাভাবিক একটা চোখের দৃষ্টি যথেষ্ট। দ্বিতীয়বার তাকানোর কুমন্ত্রণা শয়তান দিয়ে দেবে। সামান্য আমার স্বর যদি আপনার মনে অনুভূতি সৃষ্টি করে, আমাকে নিয়ে ভাবতে আপনাকে বাধ্য করতে পারে, তাহলে দৃষ্টি কেন নয়? তাসিন দীর্ঘশ্বাস ছাড়ল। এত ধরা বাঁধা নিয়মে তো তারা বড় হয়নি। সে নিজের ভুল অনেক আগেই বুঝতে পেরেছে। কেবল নামাজ পড়লেই যে তাকে প্রকৃত মুসলিম, প্রকৃত দিনদার বলে না। প্রতিনিয়ত সে চেষ্টা করেও নিজের কাছে প্রতারিত হয়। শয়তান বলে ওঠে, আল্লাহ ক্ষমাশীল, তুই পাপ করে ক্ষমা চাইলে তিনি মাফ করে দেবেন, আবার পাপ করবি আবার মাফ চাইবি, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। তখন সে নিজের নিয়ন্ত্রণে থাকে না, আপনা আপনি কেউ যেন তাকে নিয়ন্ত্রণ করে। একজন মাতাল যেমন মদ খেয়ে বেহুশ হয়ে নিজের নিয়ন্ত্রণ হারায়, সেও তেমনই নিয়ন্ত্রণ হারায়, পরে অনুতপ্ত হয়, আমি কেন করলাম এটা। আবারও সে নিয়ন্ত্রণ হারায়, হুঁশ আসতে আবার অনুতপ্ত হয়। এর জন্য দরকার শক্ত ঈমান। রাতে হুরাইন ঘুমিয়ে গেলেও তাসিনের ঘুম আসছে না। সে অপলক তাকিয়ে আছে হুরাইনের দিকে। কত শত চিন্তা তার মাথায় ভর করেছে। 10টার আগেই তার শ্বশুর ফোন করে মেয়েকে নিতে আসতে চান বলে দিল। তাসিন প্রথমে না করলেও পরে হার মানল। হুরাইন অনেকদিন হলো বেড়াতে যায় না, তাই শ্বশুরকে আর না করলো না। হুরাইন কাল যাবে, অথচ তাসিনের এখন থেকেই ফাঁকা ফাঁকা লাগছে। হুরাইনের কপালে ঠোঁট ছুঁয়ে এসে তপ্ত শ্বাস ছাড়ল। কথা অনুযায়ী জনাব আজাদ মেয়ের শ্বশুর বাড়ি আসলেন মেয়েকে নিতে। তাসিন আগেই মা বাবাকে বলে রেখেছে হুরাইনকে যেতে দিতে। তাসিন অফিসে, হুরাইন চলে গেল তার বাবার সাথে। যাওয়ার আগে একবার কল দিয়ে বলল, আমি বাবার সাথে যাচ্ছি। ফুফুর কাছে ফাবিহার দিন বেশ ভালো কেটেছে। আপাতত তার ফোনে সিম নেই। মা বাবার সাথে ফুফুর ফোন দিয়ে কথা বলেছে। দিন যতই ভালো কাটুক, বাড়ির কথা খুব মনে পড়ছে। বাবাকে ফোন করলো তাকে এসে নিয়ে যেতে। আতার রহমান এসে গেলেন মেয়েকে নিতে। ফাবিহা বাবার সাথে বাড়ি চলে এলো। লোকজন জিজ্ঞেস করলো সে এতদিন কোথায় ছিল। আতার রহমানের জবাব, বিয়ে দিয়ে দিয়েছি। মানুষের ফুসুর ফাঁসুর চললেও ফাবিহাকে আর কেউ সামনে এসে কটু কথা বলল না। ফোনে আবার সিম চালু করলো। বাড়ি বসে থেকে ভালো লাগছে না, একবার ভার্সিটিতে ঘুরে আসা দরকার। যেই ভাবা সেই কাজ। ফাবিহা বেরিয়ে গেল। অনেকদিন পর ভার্সিটি এসে যেমন খালি খালি লাগছে, আবার ভালো লাগছে। শাবাবের গুপ্তচর ফরহাদ খবরটা জানিয়ে দিতে শাবাব এসে উপস্থিত। ফাবিহাকে অনেকদিন পর দেখে শান্ত চোখে খানিকটা সময় তাকিয়ে রইল। স্বাভাবিক গলায় ফাবিহা বলল, পথ ছাড়ো। শাবাবের রাগ হচ্ছে, দাঁতে দাঁত চেপে বলল, আমি তোমাকে আটকে ডাকতে এখানে আসিনি। আমার প্রশ্নের উত্তর দিলেই চলে যাব। বলুন কি প্রশ্ন? এতদিন কোথায় ছিলে? ফাবিহা শাবাবের চোখে চোখ রেখে বলল, শ্বশুর বাড়ি। শাবাবের মুখের দিকে তাকানো যাচ্ছে না। সে বিশ্বাস করে না ফাবিহার প্রতি তার সামান্য অনুভূতি আছে। তার ধারণা তার শরীর থেকে অপমানের ঘা এখনো শুকায়নি। ফাবিহা কেন এত সহজে বিয়ে করে সুখে থাকবে? তীক্ষ্ণ কণ্ঠে বলল, হ্যাঁ, তবে সেটা চরিত্রের দিক থেকে সে ভালো মানুষ। উত্তেজিত হয়ে পড়ল শাবাব। ফোঁস করে উঠে বলল, তুমি আবার আমার চরিত্র নিয়ে কথা বলছো? তুমি জানো আর প্রেম করিনি। ফাবিহা তার অযৌক্তিক কথায় হাসল, বলল, তুমি একটা কেন, 100টা প্রেম করলেও আমার কিচ্ছু যায় আসে না। শাবাব এদিক ওদিক তাকিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, তুই কেন বিয়ে করেছো? ব্রু কুচকে গেল ফাবিহার। আমি বিয়ে করব কিনা সেটা তোমায় জিজ্ঞেস করব? শাবাব আজ কথা খুঁজে পাচ্ছে না, বলল, তুমি এখন আর রিয়াক্ট করো না কেন? দেখছি তুমি কত দূর যুদ্ধ চালিয়ে যেতে পারো। তোমাকে আমি শোকে সংসার করতে দেব না। তোমার হাজবেন্ডের ঠ্যাং ভেঙে দেব। তখন ল্যাংড়া বর নিয়ে দুঃখী দুঃখী সংসার করবে। ফাবিহা পাত্তা দিল না শাবাবের কথায়, বলল,
পারলে ঠ্যাং ভেঙে দিও। এখন সরো। শাবাবকে ঠেলে দিয়ে চলে গেল ফাবিহা। কটমট করে তার যাওয়ার পথে তাকিয়ে রইল শাবাব। এবার তার কাজ ফাবিহার হাজব্যান্ডকে খুঁজে বের করা। ঠ্যাং ভেঙেই ছাড়বে সে। সে চোখ রাখলো ফাবিহার বাড়ির উপর। বউ যতদিন এখানে থাকবে, বর নিশ্চয়ই একদিন হলেও আসবে, এমন কাজ তাকে দিয়ে হচ্ছে, অথচ সে এটাকে স্বাভাবিক জেদ ধরে বসে রইল। দুদিন সে রাত জেগে পাহারা দিয়েছে। এভাবে না ঘুমিয়ে পাহারা দেয়া যায়? দিনে আবার অফিস যেতে হয়। এভাবে হবে না। তবে হাল ছাড়ল না। পরদিন ফাবিহা বাড়ি থেকে বেরিয়ে লোক সমাগম এমন স্থানে আসতেই শাবাব সামনে এসে দাঁড়ালো। ফাবিহা বিরক্ত হয়ে বলল, সমস্যা কি তোমার? আর কি চাও? আমাকে বারবার হেনস্থা করেও কি তোমার শখ মেটেনি? শাবাব শক্ত মুখে জবাব দিল, তুমি আমাকে প্রথমবারের মতো থানা পর্যন্ত নিয়ে গিয়েছো। এই অপমানের শোধ কি অল্পতে তোলা হয়ে যায়? আর আমার চরিত্র নিয়েও তুমি বাজে কথা বলেছো। তুমি আমাকে গলা চেপে মেরে ফেলতে চেয়েছিলে, চাওনি? তাই থানায় যাওয়া স্বাভাবিক। আর তোমার চরিত্র কি ফুলের মতো পবিত্র? তোমার কোলে নিয়ে মাইক ভাড়া করে শাবাব ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, প্রেম করে সর্বত্র বলে স্লোগান দেব? শাবাব শুরু চোখে তাকিয়ে বলল, তোমার এখনো সেই ক্ষমতা হয়নি যে আমাকে কোলে তুলবে। এখন তোমার বরকে সামনে নিয়ে আসো। শেষ কথা খানা আদেশের সুরে বলল। ফাবিহা নির্লিপ্ত থেকে বলল, তোমার যেহেতু প্রয়োজন তাই তুমি বের করো। ভয় পাচ্ছ আমাকে? না পাওয়ার তো কিছু নেই, তোমার বিশ্বাস নেই যা কিছু করতে পারো তুমি। শাবাবের চোখ জ্বলে উঠল। ভেবেছিল ইমেজ বাঁচাতে ফাবিহা বলবে, ভয় পাই না তোমাকে। বরকে সামনে নিয়ে এসে বলবে, এই দেখো আমার বর। কিন্তু মেয়ে তার বিপরীত। শাবাব বলল, এক কাজ করি, তোমাকে আটকে রাখি, তখন বউ খুঁজতে বর আপনা আপনি বেরিয়ে আসবে। কান টানলে যেমন মাথা আসে, ঠিক তেমনই। ফাবিহা কিছু বলার আগে তার নাকে কিছু স্প্রে করে দিল শাবাব। নাকে ওড়না চাপতে বেশ দেরি হয়ে গেল, কিন্তু ফাবিহা নিজের কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারল না। চোখ জোড়া ভীত সন্ত্রস্ত। এরা ওকে এখান থেকে নিয়ে গিয়ে যে কোনো কিছু করতে পারে। সম্পর্কটাই শত্রুতার। ফাবিহার ভয় কাতুরে চেহারা দেখে শাবাব হো হো করে হেসে ফেলল। পানির বোতল সামনে এনে বলল, পানি স্প্রে করেছি। ফাবিহা রেগে গিয়ে বলল, কখনোই তুমি ভালো হবে না। শাবাব ধীর স্বরে বলল, হব, তবে তোমার বরের পা যে পর্যন্ত না ভাঙতে পারবো ততক্ষণ বোধহয় ভালো হব না। শাবাব দুঃখী দুঃখী একটা চাহনি দিল। ফাবিহা বিড়বিড় করল, ফালতু। ফাবিহা পা বাড়াতে পারল না। এবার সত্যি সত্যি তার নাকে ক্লোরোফর্ম স্প্রে করলো। ফাবিহা ভাবলো এবারও বুঝি পানি স্প্রে করেছে। তার ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে শাবাব তাকে গাড়িতে তুলে নিল। বাবার গাড়ি এটা। মনে মনে ক্ষমা চেয়ে নিল বাবার কাছে। দুঃখিত বাবা, তোমার গাড়ি নিয়ে একটা অপকর্ম করতে যাচ্ছি। শাবাবের দুজন বান্ধবী আরো দুটো মেয়ের সাথে একটা ফ্ল্যাটে থাকে। সবাই বেশ অবস্থা সম্পন্ন ঘরের মেয়ে। বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এখান থেকে। ফাবিহাকে তাদের কাছে রেখে শাবাব কল করতে নিল আতাউর রহমানকে। ফোন হাতে নিয়ে টের পেল তার কাছে তো নম্বরই নেই। এখন করবেটা কি? ফাবিহার ফোন হাতে নিয়ে দেখলো ফোন লক করা। শাবাব ফাবিহার ফোন হাতে নিয়ে বাসায় চলে এলো। মেয়ের খোঁজ না পেয়ে আতাউর রহমান নিশ্চয়ই মেয়েকে ফোন করবেন। তখন সে কথা বলে নেবে। সে এখনো বুঝতে পারছে না সে কি করেছে। ফাবিহার হাজবেন্ডের পা ভাঙা না, বরং লোকটাকে দেখার ইচ্ছা প্রবল। তাকে রিজেক্ট করে কেমন ছেলেকে বিয়ে করেছে কেবল এটাই দেখতে চায়। ফাবিহা সোজা কথার মেয়ে না, সে তো তার বরের ছবি দেখাচ্ছে না। গত দুদিন রাত জেগে ফাবিহার বাড়ির সামনে পাহারা দেওয়ায় ঘুম হয়নি। আজ বাড়ি এসে গোসল করে খেয়ে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যা হয়ে গেল। শাবাবের কক্ষে দুটো ফোন বেজে যাচ্ছে। বিরক্ত হয়ে ফোন দুটো বালিশের নিচে চাপা দিয়ে রেখে ঘুমলো সে। একটা ফোন ফাবিহার, আরেকটা ফোন শাবাবের নিচে। ফাবিহা চেঁচামেচি করছে মেয়েগুলোর সাথে, যা পারছে বলে যাচ্ছে। তার জ্ঞান হওয়ার পর থেকে মেয়েগুলো শাবাবকে কল দিচ্ছে। সে ফোন তুলছে না। ফাবিহার চেঁচামেচি শোনা যাচ্ছে খুব। পাশের ফ্ল্যাটের লোকজন এক্ষুনি এসে পড়বে। আপনারা কেমন অসভ্য মেয়ে! একটা মেয়েকে তুলে নিয়ে এলো আর আপনারাও জায়গা দিয়ে দিলেন। আমার জায়গা যদি আপনারা চারজনের মধ্যে কেউ থাকতেন তখন কেমন লাগতো? একজন সিনিয়র মেয়ে মিলি। মেয়েটা একটু ভীতু ধরনের। ভয়ে ভয়ে বলে উঠল, দেখো, তুমি এমন চেঁচামেচি করো না। শাবাবের সাথে যেহেতু প্রেম করেছো তাহলে বিয়ে করতে অসুবিধা কোথায়? ফাবিহা আশ্চর্য হয়ে বলল, মাথা খারাপ আপনাদের? কে প্রেম করেছে ওই লম্পটের সাথে? বলতে বলতে উগ্রভাবে মেয়েটার দিকে এগিয়ে গেল। মেয়েটা পিছিয়ে যাচ্ছে। মনে হচ্ছে ফাবিহা মেয়েটার এক্ষুনি তার মাথা ফাটিয়ে দেবে। বলল, শাবাব বলেছে সেজন্যই তো এখানে জায়গা দিয়েছি। না জেনে জায়গা দিয়ে দেবেন? আরেকটা মেয়ে ফাবিহার মতো তেজে নিয়ে বলল,
চুপচাপ বসে থাকো। প্রেম করে আবার মিথ্যা বলছো। ফাবিহা চোখ বুঝেই নিজেকে শান্ত করার চেষ্টা করছে, খানিকটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আমার ফোনটা দিন, আমি বাসায় কল করে বলছি আমাকে নিয়ে যেতে। ফাবিহা জায়গাটা চেনে না, সেজন্য যেতে অসুবিধা হয়ে যাচ্ছে। মিলি বলল, তোমার ফোন তো শাবাব নিয়ে গিয়েছে। ফাবিহা মেয়েটাকে ঠান্ডা মাথায় আদেশ দিল যেন। ওকে, ফোন করুন। ফোন করছিস সেই কখন থেকে, ধরছে না। এভাবে আরো তর্কাতর্কি চলল। শাবাবের ঘুম ভাঙলো মাগরিবের পর মায়ের ডাকে। ফোন চেক করে তার চোখ কপালে উঠে গেল। ফাবিহার ফোনে বাবা নামে সেভ করা নম্বর থেকে 50টার মতো কল এসেছে। তার ফোনে অনেকগুলো কল, সে মিলিকে কল ব্যাক করতেই রিসিভ হয়ে গেল। শাবাবের কিছু বলার প্রয়োজন পড়ল না, মেয়েটা হড়বড়িয়ে বলল, দোহাই লাগে, তাড়াতাড়ি আয়, মেয়েটা এক্ষুনি আমাদের মেরে টেরে কিছু একটা ঘটিয়ে ফেলবে। এর চোখে ভয় দেখছি না, মনে হচ্ছে খুন চেপেছে মাথায়। শাবাব ফোন কানে নিয়ে একটা শার্ট গায়ে জড়াতে জড়াতে বেরিয়ে গেল, কাউকে কিছু জানালো না। মিলিতে ফ্ল্যাটে পাশের ফ্ল্যাট থেকে লোকজন চলে এসেছে, তারা আবার অন্যান্য ফ্ল্যাট থেকে লোকজন ডেকে এনেছে। মিলি সবাইকে বলে দিল তাদের বন্ধু প্রেমিকা নিয়ে এখানে উঠেছে। মেয়েটা এখন ছেলেটাকে বিয়ে করতে চাইছে না। শাবাব তাদের কাছে ফাবিহার ব্যাপারে যা যা বলেছে সেটাই পুঙ্খানুপুঙ্খ ভাবেই তুলে ধরল মিলি। শাবাবও পৌঁছে গেল, ঝামেলাটা বেড়ে গেল। শাবাব তো স্তব্ধ হয়ে গেল, এত কিছু হয়ে যাবে সে ভাবেনি। সব জায়গাতেই কিছু টাকা খাওয়া পাবলিক থাকে, এখানেও আছে। তারা শাবাব আর ফাবিহাকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, সাথে শাবাবের জরিমানা করা হবে। অবস্থা বেগতিক দেখে শাবাব সত্যিটাই বলল। হ্যাঁ, মেয়েটা বিবাহিত। এবার সবাই আরো খারাপভাবে নিল ব্যাপারটাকে। ঘরে স্বামী রেখে ছেলের সাথে বেরিয়ে এসেছে। ফাবিহা চিৎকার করে বলছে, আমি আসিনি, আমাকে তুলে নিয়ে এসেছে। তার চোখ বেয়ে অঝরে পানি ঝরছে। শাবাব নিজেও বলল ফাবিহাকে সে তুলে এনেছে। পাবলিক যা বুঝলো সেটাই সত্যি। এদের কথা আর বিশ্বাস করছেন না তারা, কারণ এরা একবার এক কথা বলছে। প্রথমে বলল প্রেমিক প্রেমিকা, মেয়েটা বিয়ে করতে চায় না বলে তুলে এনেছে। তারপর বলল মেয়েটা বিবাহিত, এখন আবার বলছে প্রেম টেম কিছু না, তুলে নিয়ে এসেছে। বাঁচার জন্য যে এরা বারবার মিথ্যা বলছে না তার প্রমাণ কি? তা এবার আর কেউ শুনতে চাইল না শাবাব ফাবিহার কথা। তাদের সাথে বিপদে পড়ল ফ্ল্যাটের 4 জন মেয়ে। শাবাবের চোখ জোড়া ফাবিহার কান্নারত মুখের দিকে। তার খারাপ লাগছে মেয়েটার জন্য, সে বারবার বলছে, সব দোষ আমার। ফাবিহা বলল, আপনারা কিছু করার আগে আমার বাবা মাকে কল দিন, তারা জানে আমি কি করতে পারি আর না পারি। একজন বলল, মেয়েটার বাবাকে কল দিন, ছেলের বাবাকেও কল দেয়া হোক, ছেলে মেয়ের কীর্তিকলাপ তারা এসে দেখে যাক। বাবাকে কল দিতে বলেই ফাবিহার মনে পড়ল বাবা তো হার্টের রুগী, যদি এসব শুনে টেনশনে কিছু হয়ে যায়। ভয় ঢুকলো মনে। আবার ভাবলো বাবা ছাড়া তো কেউ তাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। সব রকম চিন্তা না খাওয়া মিলিয়ে শরীর ক্ষেপে অফার হয়ে এলো, চোখে সব ঝাপসা দেখছে। খাবার না খাওয়ার চেয়ে বেশি ভয়টাই কাবু করে নিল ফাবিহাকে। সে লুটিয়ে পড়লো মেঝেতে। শাবাব দৌড়ে তার কাছে যেতে গিয়েও পারল না। কয়েকজন মিলে ফাবিহাকে ঘিরে ধরে পানি ছিটিয়ে দিচ্ছে। কেউ বা বলছে ঢং করছে মেয়েটা। এতদিনের অপরাধের কোনো অনুশোচনা না হলেও আজ অপরাধ বোধ হলো শাবাবের। তার একটা অন্যায় মেয়েটার জীবন শেষ করে দিচ্ছে। ফাবিহার শ্বশুর বাড়ির লোকজন শুনলে কি হবে? স্বামী রাখতে চাইবে তো তাকে, সংসার টিকবে? ফাবিহার ভালো মন্দের চিন্তায় ডুবে গেল শাবাব। তার কাছ থেকে ফোন নিয়ে তার আর ফাবিহার বাবাকে কল দেওয়া শেষ। দুজনই বোধহয় যান হাতে নিয়ে ছুটে এসেছে। ফাবিহার বাবার চিন্তাটাই যে বেশি। পরিবেশ আপাতত ঠান্ডা। আতা রহমান আর ফিরোজ আলম এসে পৌঁছেছেন। ফিরোজ আলমের শাবাবকে মারধর করা শেষ। বৈঠক বসেছে। আতা রহমান যেভাবে বললেন তাতে ওনার মেয়ে নির্দোষ। ফাবিহার জ্ঞান ফিরেছে, সে বাবার সাথে লিপ্টে আছে। এখন একটু একটু সাহস এসেছে। ফিরোজ আলমও যা বললেন তাতে ওনার ছেলে দোষী। শাবাব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আক্ষেপ করলেন আতা রহমান, আমার মেয়ের এখন কি হবে? ভালো করে মেয়ে বিয়ে দিতে পারবো আমি? আমার মেয়ের দোষ না থাকলেও লোকে তাকে নিচু চোখে দেখবে। শাবাবের ভ্রু কুচকে গেল। ভালো ঘরে বিয়ে হবে মানে কি? ফাবিহার না বিয়ে হয়ে গেল? শাবাবের প্রশ্নটা একজন বৃদ্ধ করে ফেললেন। আপনার মেয়ে না বিবাহিত? ওটা ওই ছেলের হাত থেকে বাঁচতে বলেছিলাম। শাবাব বড় সড়ো এক ধাক্কা খেল। কি ভুলটাই না সে করে ফেলল। সে বৃদ্ধ লোকটা প্রস্তাব করলেন, এই ছেলের কারণে যেহেতু এত কিছু, তাহলে সব দায়ভার তাকেই নিতে দিন, দুজনের বিয়ে পড়িয়ে দিন। অসম্ভব। আতার রহমান তীব্র প্রতিবাদ করে উঠলেন। ফিরোজ আলম নিজেও বললেন, আমি নিজেই নিজের ছেলের উপর ভরসা করতে পারছি না, আর
উনি কিভাবে করবেন? অন্য ফয়সালা করুন। অন্য কি ফয়সালা করব? হ্যাঁ, আপনার ছেলেকে তো পুলিশে দেব, কিন্তু মেয়েটার কি হবে? ফাবিহা শক্ত মুখে বলল, জীবনে বিয়ে না হলেও আমি ওকে বিয়ে করব না। তাকে ধমকে উঠলেন বৃদ্ধ লোকটি। জীবনের বুঝো কি মেয়ে? তোমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমার বাবা আছেন। কথা বলছো কেন তুমি? আতার রহমান একরোখা ভাবে বললেন, আমি তো ওই ছেলের হাতে আমার মেয়ে তুলে দিব না। রাত বাড়ছে অথচ কোনো সিদ্ধান্ত আসা যাচ্ছে না। বৃদ্ধ লোকটা শাবাবের দিকে তাকালেন, খ্যাঁক করে উঠে বললেন, কি শাস্তি নেবে তুমি? শাবাব দৃষ্টি নিচের দিকে রেখেছে তো আর তুলছেই না। সে নিজেও বুঝতে পারছে না তার জন্য কেমন শাস্তি উপযুক্ত। ফিরোজ আলম আর আতার রহমানের উপর সবটা ছেড়ে দেওয়া হলো। ফিরোজ আলম নিজের ছেলের উপর ভরসা করতে পারছে না। আতার রহমান মেয়ে বিয়ে দেবেন না, এদিকে কিছু একটা সিদ্ধান্ত না নিয়ে লোকজন তাদের উঠতে দিচ্ছে না। বৃদ্ধ লোকটা আতার রহমান আর ফিরোজ আলমকে বুঝিয়েই যাচ্ছে। দেখুন বাবারা, এখন বিয়ে না দিলে পরে ঝামেলা আরো বাড়বে। অনেকে ভিডিও ধারণ করে রেখেছে, এসব ইন্টারনেটে ছাড়লে ছেলে তো বুক ফুলে হাঁটবে, মেয়েকেই মুখ লুকিয়ে বাঁচতে হবে। তার চেয়ে বরং ছেলে যেহেতু মেয়েটিকে বিয়ের জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে, তাই উচিত হবে বিয়ে পড়িয়ে দেওয়া, যদি ছেলের সুমতি হয়। আতার রহমান বললেন, ওনার ছেলের সুমতির জন্য কেন আমার মেয়েকে বলির পাঁঠা হতে হবে? বৃদ্ধ উঠতে উঠতে বলল, আমি যাচ্ছি বাবু, তোমরা দেখো এদেরকে ছাড়ো পাও কিনা। এমন জায়গায় এসে পড়ছো সব দালাল, একটাও এখন কিছু একটা না ঘটিয়ে তোমাদের উঠতে দেবে না, সাথে পয়সা হুসুল। এক জায়গা দুটো ছেলে মেয়েকে ধরতে পারলে এদের কাজ ধরে বেঁধে বিয়ে পড়িয়ে দেওয়া, সাথে মোটা অঙ্ক দাবি করা। বৃদ্ধ লোকটা উঠে গেলেন। এতক্ষণ একজনের উপর সব ছেড়ে দিলেও সবাই এবার মাতব্বর হতে এসেছে। যার ঘরে অবিচার সেও রাজা সেজে বিচার করতে এসেছে। একজন এগিয়ে এসে বলল, এতক্ষণ অনেক দেখেছি, ছেলেমেয়ে যেমন বাবারাও তেমন। ছেলেমেয়ের পাপ ঢাকতে তারাও মিথ্যে জুড়ে দিয়েছে। আজ বিয়ে দিয়ে পবিত্র হয়ে এখান থেকে বের হবে, নয়তো ছেলেমেয়ে দুটোকেই পুলিশে দেব, সাথে তাদের বাপদেরও মুখে কালি মাখবো। শাবাব এবার ক্ষেপে গেল। বারবার এক কথা কেন বলছেন? বললাম তো সব দোষ আমার। সবাইকে যেতে দিয়ে যা শাস্তি দেন আমাকে দিন। লোকজন এসে শাবাবকে চড় বসিয়ে থাপ্পড় বসিয়ে দিল। অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। সে বৃদ্ধ লোকটা এক পাশে দাঁড়িয়েছিলেন। তিনি আবারও এগিয়ে এসে আতার রহমান আর ফিরোজ আলমকে বললেন, বাবারা, আরো বাজে পরিস্থিতির সৃষ্টি হবে। আপনাদের আজ বাড়ি যেতে দেবে না এরা, পরে কি হবে সেটা না ভেবে এখান থেকে বের হওয়া বুদ্ধিমানের কাজ হবে। ফাবিহাকে বললেন, তোমার বুঝার বয়স হয়েছে, ভেবে দেখো এখান থেকে মান সম্মান নিয়ে বের হবে নাকি এখানেই পড়ে থাকবে। কোনো হাল হচ্ছে না। শেষ পর্যন্ত আতার রহমান আর ফিরোজ আলম রাজি হলেন। ফাবিহার সব দায়িত্ব ফিরোজ আলম নিজের ঘাড়ে তুলে নিলেন। শাবাব আর ফাবিহা বাঁধ সাধল। বিনিময়ে ফাবিহাকে বাবা বুঝিয়ে গেলেও শাবাবের কপালে চর ছাড়া কিছুই জুটল না। মানুষ এতটাই এগিয়ে গিয়েছে যে তারা হুজুর নিয়ে হাজির। ফাবিহা আর বাড়াবাড়ি করল না। এত কিছু যখন তার সাথে ঘটে গিয়েছে, তাহলে সামান্য একটা বিয়ে আর কি করবে তাকে? কোনো অনুভূতি ছাড়াই কবুল বলে দিল। শাবাব স্থির হয়ে গেল। সে কবুল বলতে দেরি করছে, অথচ দেরি করার কথা ছিল ফাবিহার। ধাক্কা খেয়ে শাবাবও কবুল বলে দিল। কয়েকজন ফিরোজ আলম আর আতাউর রহমানকে চিপে ধরলেন তাদের চা নাস্তার টাকা দিতে। এতক্ষণ এখানে সময় দিয়েছেন তারা, আর চা নাস্তার টাকা খুবই সামান্য। দুজন মিলে 40,000 দিলেই হবে। ফ্ল্যাটের মেয়ে 4 জনকে ওয়ার্নিং দিয়ে সকলে বেরিয়ে যাচ্ছিল এক এক করে। এর মাঝে এক অভাবনীয় কাণ্ড ঘটে গেল। ফাবিহা কাঁচের জগ তুলে শাবাবের মাথা ফাটিয়ে দিল। তার চোখে তীব্র রাগ। শাবাব ব্যথা স্থানে হাত দিয়ে রক্ত চোখে রক্তের দিকেই তাকিয়ে রইল। সকলেই স্তব্ধ। ফাবিহার ভাবগতি খুবই খারাপ। সে আরো কিছু ঘটিয়ে ফেলতে পারে। আতাউর রহমান ছুটে গিয়ে মেয়েকে আটকালেন। ফিরোজ আলম শাবাবকে নিয়ে হাসপাতাল যাবেন। শাবাব জায়গায় দাঁড়িয়ে রইল। হাসপাতাল গেল না। সাজিদা কাশিতে ভুগছেন। নিজে উঠে সব কাজ করেছেন। নিশিকে ডেকে বললেন, একটু গরম পানি করে দে তো। যাচ্ছি বলে ফোনে ব্যস্ত রইল নিশি। সময় গড়ালো। কাশতে কাশতে বুক ব্যথা হয়ে গিয়েছে। নিশিকে কয়েকবার বলার পরও যাচ্ছি বলে বসে থাকা দেখে সাজিদা মেয়েকে বকতে বকতে মনের কষ্টে নিজে উঠে গেলেন পানি গরম করতে। এবার নিশি টনক নড়ল। ফোন রেখে সে পানি গরম করতে গেল। সাজিদা মেয়ের হাত থেকে পাতিল টেনে নিয়ে বললেন, যা এখান থেকে, আমার কাজ আমিই করতে পারবো। একজন খাটের উপর গিয়ে বসে থাক, আর একজন তো আগেই বাপের বাড়ি গিয়ে উঠেছে। সাজিদার মুখ থমথমে। অবসর সময়ে
একা একা বসে থাকতে এখন আর ভালো লাগে না। হুরাইন থাকলে ইচ্ছে করে সে বসে থাকতো ওনার পাশে, এটা ওটা বলে গল্প করার চেষ্টা করত। মেয়ে তো সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে, মায়ের সাথে কথা বলার সময় কোথায়? নিশি গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। সাজেদা নিজের জন্য পানি গরম করে ঘরে যেতেই শুনতে পেলেন ফোন বেজে চলেছে। গলা পরিষ্কার করে ফোন ধরলেন। ওপাশ থেকে সালাম দিল হুরাইন। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? সাজেদা থমথমে গলায় জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আমার ভালোর খবর কে নেয়? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনার গলা এমন শোনাচ্ছে কেন আম্মা? আপনি কি অসুস্থ? আমার অসুখ হলেই বাকি। বলতে বলতে আবারও কেসে উঠলেন সাজেদা। হুরাইন বলল, ডক্টরের কাছে গিয়েছেন? আমি কি চলে আসবো আম্মা? গিয়েছি, আসতে হবে না তোমার। আর কিছুদিন থাকো। আরো বড় অসুখ নিয়েও সংসার সামলিয়েছি। হুরাইন বলল, বাড়ির সবাই কেমন আছে? আছে ভালোই। তোমার বাবা মা কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছেন দুজনেই। আপনার পানি ধরা উচিত হবে না, আরো অসুস্থ হয়ে যাবেন। আমি আব্বুকে বলবো আমাকে ও বাড়ি পৌঁছে দিতে। সাজেদা সন্তুষ্ট হলেও মুখে বললেন, তুমি অনেকদিন পর বেড়াতে গিয়েছো। নিশি আছে, ও পানির কাজকর্ম করে দিলে বাকিটা আমি করতে পারবো। হুরাইন শাশুড়ির কথা শুনে হাসল। নিশি তো কোনো কাজকর্মই পারে না, সাজেদা একবার যেতে বললেই সে চলে যাবে। যদি তাসিনের সাথে সম্পর্ক আগের মতন সহজ হতো তবে হুরাইন এখনই চলে যেত। সাজেদা বারবার বলছেন যাওয়ার দরকার নেই, এমন কাশি ঠান্ডা পড়লেই হয়ে যাক, উনার ঔষধ নিলেই সেরে যাবে। হুরাইন কথা শেষ করলো। সে বাবার বাড়ি এসেছে 4 দিন হলো, এখনো তাসিন সম্পর্কে কাউকে কিছু জানায়নি। তাসিন প্রতিদিন ফোন নিয়ে খোঁজ খবর জেনে কল কেটে দেয়। তাদের মধ্যে বাড়তি কোনো আলাপ হয় না। তাসিন সারা দিনের কাজকর্ম শেষে বিছানায় শরীর ছেড়ে দিতেই হাজারো চিন্তা ভাবনা তার মাথায় এসে ভিড় জমালো। এখন মন থেকে একটু একটু করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে। ধর্ম সম্পর্কে তার অল্প স্বল্প যা ধারণা আছে তাতে স্পষ্ট হুরাইন তার খারাপ চায় না, বরং তাকে আলোর পথে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এতদিন মনকে স্থির করতে না পারলেও এখন মনকে স্থির করে ফেলেছে। সে নিজেকে পরিবর্তন করবেই, তবে এবার বাঁধা হয়ে দাঁড়িয়েছে বাইরের মানুষ। যাদের সাথে মেলামেশা করে এসেছে এতদিন, তারা যেন নানা রকম কথা দিয়ে পেছন থেকে টেনে ধরে তাকে। বান্ধবীদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এই নিয়ে সবার মধ্যে চলছে মনোমালিন্য। হুরাইনের সাথে বাড়তি কোনো কথাও সে বলছে না, বলতে পারছে না। হুরাইন কিভাবে রিয়েক্ট করে বসবে সেই ভয় থেকে কথা বাড়াচ্ছে না সে। তার মনে আরো একটা ভয় ঢুকেছে, সেটা হলো হুরাইন যদি আর না ফেরে তার কাছে। ঠিকঠাক ঘুম হয় না তার, সব সময় মনের ভেতর একটা অশান্তি কাজ করে। হুরাইনকে সে ভালোবাসে, এটা যেমন সত্য, 2 যুগের বেশি সময় ধরে অভ্যস্ত জীবন থেকে বেরিয়ে আসাটাই কষ্টসাধ্য, এটাও তেমনই সত্য। আমি জীবনে সফল হতে চাই, এই যাওয়া তো সবারই থাকে। সফলতা কজনে পায়? আর সফল হওয়াটাও কি 2-1 দিনের ব্যাপার? কারো 4 বছর, কারো 5 বছর, কারো আবার সারা জীবন লেগে যায়। শ্বশুর তাকে স্মরণ করলো। জনাব আজাদের গল্পে বুক ধক করে উঠল। এই বুঝি তিনি নিজের শর্তের কথা মনে করিয়ে মেয়েকে নিজের কাছে রেখে দেবেন। শীতের মাঝেও ঘামছে তাসিন। নিজেকে ধাতস্থ করে কল রিসিভ করে সালাম দেবার পূর্বে জনাব আজাদ সালাম দিলেন। তিনি কখনো কারো সালামের অপেক্ষায় থাকেন না, বরং আগে আগে নিজেই সালাম দেন। সমাজে অহরহ মুরব্বী দেখা যায় যারা বয়সে ছোটদের সালামের অপেক্ষায় থাকেন। আগে সালাম না দিলে বেয়াদব বলে আখ্যায়িত করেন, অথচ আগে সালাম দেওয়া ব্যক্তি আল্লাহর কাছে উত্তম। তাসিন সালামের জবাব দিল। দুজনের মধ্যে ভালো মন্দ কথা হলো। এবার জনাব আজাদ বললেন, আপনার সাথে কথা আছে, আগামীকাল আমাদের বাসায় আসবেন জামাই। জনাব আজাদের গলা সব সময়ের মতনই শান্ত। তাসিনের ভেতরে ভয় ঢুকলো। সে বুঝতে পারছে না জনাব আজাদের তাকে ডাকার কারণ। কোনোভাবে হুরাইনার তাকে আলাদা করার প্রস্তুতি না নেওয়া হচ্ছে। রাতে ছটফট করতে করতে ভোরের আগেই ঘুম হলো তাসিনের। তবে মস্তিষ্ক সজাগ। ফজরের আজান পড়ার পরই উঠে পড়ল। আজ আর তাকে কারো ডেকে তুলতে হয়নি। গত 2 দিন এভাবেই চলছে। ফজরের নামাজ পড়ে হুরাইনের কুরআন মাজিদ হাতে তুলে নিল। ভেতরের কিছু এসে পড়তে পারছে না, ছোটবেলায় পড়েছিল, কিন্তু চর্চা না থাকায় কিছুই মনে নেই। হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখল প্রতিটা হরফ। মনে মনে আওড়ালো হরকতের নাম। অদ্ভুত শান্তি অনুভব করছে সে। তারপর কুরআন মাজিদ আবার রেখে দিল। নাস্তার টেবিলে বাবা মা দুজনকে হাসি খুশি দেখালো, কিন্তু খুশির কারণ তার অজানা। নিশি নির্লিপ্ত। তামিম আবার ফিরে গিয়েছে। তাসিন নাস্তা করে চলে গেল অফিসে। মা বাবাকে বলে গেল সে আজ শ্বশুর বাড়িই থেকে যাবে। শ্বশুর বাড়ি এসে আগের মতন সবার সাথে আচরণ করতে পারছে।
জড়তার কারণে। হুরাইন নিশ্চয়ই সব বলেছে সবাইকে। জনাব আজাদের আচরণ স্বাভাবিক। হুসাইন আর তার শাশুড়িও আগের মতনই তাকে আপ্যায়ন করেছে। হুরাইনকে একবারও দেখল না, সে সামনে এলো না। রাতের খাবারের পর সে ছাড় পেল, অথচ জনাব আজাদ কোনো কথাই তুললেন না। তাসিন দুরু দুরু মন নিয়ে হুরাইনের ঘরে প্রবেশ করল। মাথার কাপড় সরিয়ে রেশমি কালো চুলে মাত্র হাত দিয়েছে হুরাইন। তার এক হাতে চিরুনি। তাসিন দরজায় দাঁড়িয়ে পড়ল। হালকা শব্দ পেয়ে ঘুরে তাকালো হুরাইন। তাসিন চোখ নামিয়ে নিল। হুরাইন সালাম দিল। সালামের জবাব দিয়ে তাসিন ভেতরে ঢুকে বিছানায় বসে পড়ল। হুরাইন চুল বেঁধে এগিয়ে এলো, তার দিকে তাকালো তাসিন। দীর্ঘশ্বাস ফেলে হুরাইনের হাত দুটো চিপে ধরল হাতের মুঠোয়। চোখ ঝোড়া অশান্ত ভাব, অস্থির গলায় বলল,